আমরা শুরু করছি কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার। তো ইরিগেশন ওয়াটারে কি কোয়ালিটি থাকবে? জাস্ট এজ এভরি ওয়াটার ইজ নট সুইটেবল ফর হিউম্যান বিং, ইন দ্য সেম ওয়ে এভরি ওয়াটার ইজ নট সুইটেবল ফর প্ল্যান্ট লাইফ। যেমন ধরো সব পানি তো মানুষ খাইতে পারে না, বা হিউম্যান বিং এর জন্য, আমাদের বডির জন্য সব ওয়াটার কি সুইটেবল? নট, সব ওয়াটার সুইটেবল না। কাজেই ধরো এই যে প্ল্যান্টের জন্য সেম ভাবে তোমার সব ওয়াটারই সুইটেবল না। ওয়াটার কন্টেইনিং ইম্পিউরিটিস which are injurious to plant growth is not satisfactory for স্যার irrigation. খুবই আস্তে শোনা হচ্ছে স্যার। যেসব ইম্পিউরিটিস প্রেজেন্ট থাকলে যেটা হচ্ছে প্ল্যান্টের গ্রোথের জন্য ইনজুরিয়াস হয়, সেই জিনিস সেই ওয়াটারটাকে এই ইরিগেশনের জন্য নট স্যাটিসফ্যাক্টরি, ইট ইজ কল্ড আনস্যাটিসফ্যাক্টরি ওয়াটার। এই ওয়াটার গুলাকে বলা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি ওয়াটার। যে ওয়াটার ইউজ করলে এটা প্ল্যান্ট গ্রোথকে বাধাগ্রস্ত করে এবং যেসব ইম্পিউরিটিস উপস্থিত থাকলে, তো সেই অবস্থায় সেরকম যদি উপস্থিত থাকে প্ল্যান্ট ওয়াটারের মধ্যে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইমপিউরিফাই আনস্যাটিসফ্যাক্টরি ওয়াটার। দা quality of suitable irrigation water is very much influenced by the constituent of the soil and which to be irrigated. তো কোয়ালিটি অফ সুইটেবল ইরিগেশন ওয়াটার ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্স। তার মানে হচ্ছে সুইটেবল যে ওয়াটার, এখন আমরা জানলাম যে কিছু ইম্পিউরিটিস থাকলে আমরা সেটাকে আনস্যাটিসফ্যাক্টরি ওয়াটার বলি। এখন যেটা সুইটেবল বা স্যাটিসফ্যাক্টরি ওয়াটার, সেটার যে কোয়ালিটিস আছে সেটা ইনফ্লুয়েন্স, সেটা ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বলছে, খুবই, যেটা হচ্ছে খুবই ডিপেন্ডেন্ট বাই দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য সয়েল হুইচ ইজ টু বি ইরিগেটেড। তো যেটাকে ইরিগেট করতে হবে, যে ল্যান্ডকে ইরিগেট করবো, সেই ল্যান্ডের যে সয়েলের যে কনস্টিটিউয়েন্ট আছে তার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, তাই তো? এ পার্টিকুলার ওয়াটার মে বি হার্মফুল ফর ইরিগেশন অন দ্য পার্টিকুলার সয়েল। একটা পার্টিকুলার টাইপ অফ ওয়াটার, পার্টিকুলার টাইপ অফ ওয়াটার বলতে কেমন, যে এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, একটা পার্টিকুলার টাইপের ইনগ্রেডিয়েন্টস একটা সয়েলের মধ্যে আছে। তো এই অবস্থায় ধরো যে সয়েলটা, সেটা একটা সয়েলের জন্য ক্ষতিকর হতে পারে। আবার একই ইনগ্রেডিয়েন্টস থাকা অবস্থায় অন্য সয়েলের ক্ষেত্রে সেটা আবার ভালো হতে পারে। এরকম বলছে, এ পার্টিকুলার ওয়াটার মে বি হার্মফুল ফর ইরিগেশন অন পার্টিকুলার সয়েল, বাট the same water may be tolerable and even useful for other soil. এটা হচ্ছে কি টাইপের ইম্পিউরিটিস আছে এবং কি টাইপের সয়েল, এটার উপর ডিপেন্ড করবে আসলে সেই সয়েলটা, সেটা কি স্যাটিসফ্যাক্টরি ওয়াটার নাকি ডিসস্যাটিসফ্যাক্টরি ওয়াটার। দেখো একই টাইপের ইনগ্রেডিয়েন্টস থাকা অবস্থায় বা একই টাইপের ধরো কেমিক্যালস থাকা অবস্থায় একটা সয়েলের জন্য সেটা যেমন হার্মফুল, অন্যদিকে সেটা অন্য সয়েলের জন্য হার্মফুল নাও হতে পারে, ইভেন সেটা ইউজফুলও হতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে। থ্রি অফ দ্য ভেরিয়াস টাইপস অফ ইম্পিউরিটিস। তো এই তিন ধরনের ইম্পিউরিটিস আছে হুইচ মার্কস দ্য ওয়াটার আনফিট ফর ইরিগেশন। তো এইখানে যেগুলা আনফিট ফর ইরিগেশনকে মার্ক করা হয়, ওয়াটার কোনটা ফিট হবে আর কোনটা আনফিট হবে, সেটা যেটাকে ডিফাইন করে, এই ধরনের তিন টাইপের ইম্পিউরিটি আছে। কি ধরনের তারা সেটা ক্লাসিফাই করা হয়েছে। সেডিমেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়াটার। সেডিমেন্ট কনসেন্ট্রেশন হচ্ছে, তো ওয়াটারের মধ্যে না কাদা কাদা থাকে, বালি থাকে, ধর থাকে না, তো এইগুলাকে বলা হচ্ছে সেডিমেন্ট। যে গুলা ওয়াটারের মধ্যে প্রবাহিত হয় ওয়াটার দ্বারা, সেই জিনিসগুলাকে বলা হচ্ছে সেডিমেন্ট। এই সেডিমেন্ট গুলা তলায় যদি যেখানে তুমি যদি ইরিগেট করো, যখন এটা ফ্লোতে থাকে তখন তো এটা ধরো স্রোতের কারণে বা ড্র্যাগ ফোর্সের কারণে এটা ওয়াটারের মধ্যেই থাকে। কিন্তু যখন এটা তোমরা যখন চ্যানেল ডিজাইন পড়েছো হয়তো, তো বা ইয়াতে, হ্যাঁ ওই কি বলে, হ্যাঁ চ্যানেল ডিজাইনের মধ্যে তোমরা এটা পড়ে দেখেছো যে কিভাবে সেডিমেন্ট গুলা ওয়াটারে ট্রান্সপোর্টেড হয়। তো সেটার মধ্যে একটা ড্র্যাগ ফোর্স থাকে, সেটার জন্য আসে। তো সেডিমেন্ট কনসেন্ট্রেশন এটাকে ইয়া করে যে ওয়াটার কতটুকু পিউরিফাইড বা স্যাটিসফ্যাক্টরি নাকি ডিস্যাটিসফ্যাক্টরি। কারণ এই সেডিমেন্ট যখন তোমার যে ফিল্ডে যাবে, তখন এটা কিন্তু তখন আর ওয়াটার তো ফ্লো করছে না, কাজেই এটা আস্তে আস্তে সেটেল করে প্রেসিপিটেশন হবে এবং ল্যান্ডের উপর পড়বে। এই হচ্ছে বিষয়টা। টোটাল কনসেন্ট্রেশন অফ দ্য সলিউবল সল্ট ইন ওয়াটার। তো এই সলিউবল সল্ট, যে সল্টটা হচ্ছে ওয়াটারের মধ্যে সলিউশন তৈরি করা যায় বা যেটা হচ্ছে দ্রবীভূত হয়, তো এরকম সল্ট বা এরকম লবণের যে কনসেন্ট্রেশন সেটার উপর ডিপেন্ড করে দ্য প্রপোর্শন অফ দ্য সোডিয়াম আয়ন এন্ড আদার ক্যাটায়নস। তো এটা হচ্ছে সোডিয়াম আয়ন এবং অন্যান্য ক্যাটায়ন কি পরিমাণ প্রপোর্শনে আছে সেটার উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য
পটেনশিয়ালি টক্সিক এলিমেন্ট প্রেজেন্ট ইন ওয়াটার। তো যেটা হচ্ছে টক্সিক হতে পারে এরকম এলিমেন্টের প্রেজেন্স তোমার হচ্ছে এখানে থাকলে সেটা যেমন ওয়াটারের জন্য হার্মফুল হবে। এরপরে কি বাইকার্বনেট কনসেন্ট্রেশন as related to the concentration of the calcium plus magnesium। তো বাইকার্বনেট কনসেন্ট্রেশন as related, বাইকার্বনেট তোমরা জানো যে কার্বনেট আর বাইকার্বনেট কি। Bicarbonate concentration as related to the concentration of the calcium or magnesium, এটার যে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড বাইকার্বনেট কনসেন্ট্রেশনকে বলা হচ্ছে। তারপরে কি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, তো এর মধ্যে ব্যাকটেরিয়াও থাকতে পারে, ব্যাকটেরিয়াল কন্টামিনেশনও ঘটতে পারে। তো প্রথমেই আসে যে sediment concentration. তো sediment কি, the effect of the sediment present in the irrigation water depends upon the type of the irrigated land। তো এই যে সেডিমেন্ট থাকে, সেডিমেন্টের যে ইফেক্টটা, তো সেটা হচ্ছে যে এই যে ইরিগেশন ওয়াটারের সেডিমেন্টের, এটা ডিপেন্ড করে যে কোন ল্যান্ডকে, কি টাইপ অফ ল্যান্ডকে তুমি ইরিগেট করছো, সেটা কি স্যান্ডি সয়েল নাকি ক্লে সয়েল নাকি সিল্টি নাকি হার্ড না স্টিফ, তো কি ধরনের সফট ক্লে, কি ধরনের সয়েল, সেটার উপর ডিপেন্ড করে। when the fine sediment from the water is deposited on the sandy soil, the fertility improve। যখন স্যান্ডি সয়েলের উপরে এই ডিপোজিটটা পড়ে, কারণ তোমরা জানো যে এই সেডিমেন্ট গুলো মেইনলি ক্লে এবং সিল্ট হয় এবং খুবই ফিনিশড পার্টিকেল হয়, তাই না? এটা তো দেখাই যায় না সাধারণত, মানে পানি ঘোলা থাকলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটার মধ্যে কাদার পরিমাণটা বেশি বা ইয়ার কি বলে সেডিমেন্টের পরিমাণটা বেশি, বা যখন কম থাকে তখন হয়তো খুবই অল্প পরিমাণে থাকে, এই জন্য ক্লিয়ার দেখায়। তো এই হচ্ছে বিষয়টা। তো এখন এটা যেহেতু ক্লে, আমরা জানি যে স্যান্ডের মধ্যে সাধারণত কিছু ক্রপ হয়, এছাড়া বেশি বাদাম বা গাজর এই টাইপের কিছু ক্রপ এখানে কি বলে গ্রো করতে পারে। আসলে বেশিরভাগ ক্রপই আমরা জানি যে সাধারণত ক্লে টাইপের সয়েলে এখানে ফর্ম করে, গ্রো করে, তাই তো? তো যদি এই স্যান্ডি সয়েল হয়, তো সেক্ষেত্রে এই সেডিমেন্টটা তার জন্য উপকারী হবে স্বাভাবিকভাবে, যেহেতু সেখানে ক্লে আছে এবং সিল্ট আছে, এই পলিমাটি ধরো ইয়ার জন্য কি ফসলের জন্য খুবই ভালো। On the other hand, if the sediment been কি বলে derived from the eroded areas, it may reduce the fertility of the fertility and decreases the soil permeability। এরকম যদি হয় যে এই সেডিমেন্টটা যদি কোনো এরোডেড এরিয়া, যে জায়গায় এরোশন হচ্ছে, যে জায়গায় কি বলে তোমার হচ্ছে গিয়ে ভাঙন হচ্ছে, যেখান থেকে ক্ষয় হয়ে এসে, এটা যদি হয়, ইট মে রিডিউস দ্য ফার্টিলিটি। এটা কি করতে পারে যে এই যে ফিল্ডের ফার্টিলিটি নষ্ট করতে পারে, এন্ড ডিক্রিজেস দ্য সয়েল পারমিয়েবিলিটি। তো এটা যে ডিক্রিজেস সয়েল পারমিয়েবিলিটি বলতে কি, যেহেতু লেয়ার পড়ে যাচ্ছে এখানে, আরো যদি লেয়ার পড়ে, তো সেখানে এই ক্লের কারণে তোমরা জানো যে স্যান্ডের পারমিয়েবিলিটি বেশি, যেহেতু এর মধ্যে ভয়েড বেশি, এর মধ্যে দিয়ে ওয়াটার সহজে পাস করতে পারে। কিন্তু ক্লের যদি লেয়ার হয়ে যায়, সেক্ষেত্রে পারমিয়েবিলিটি কমে যায়, কারণ এখানে ভয়েড কম, যার কারণে ওয়াটার পাস করতে পারে কম। Sedimented water creates trouble on the irrigation canal। এরকম যদি সেডিমেন্টেড ওয়াটার আসে, যদি সেডিমেন্টেশন হয় ক্যানেলের উপর, তাহলে কি হবে যে ইরিগেশন ক্যানেল গুলা অফ হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে আস্তে 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 যদি হয় যে একটা যদি ক্যানেল থাকে এরকম, এর মধ্যে যদি সেডিমেন্ট পড়তে থাকে, সাপোজ এটা একটা ক্যানেল, ঠিক আছে, এটা একটা ক্যানেলের ধরো ক্রস সেকশন আমি চিন্তা করছি। এখন যদি সেডিমেন্ট পড়তে থাকে এর উপর, আস্তে আস্তে পড়তে পড়তে দেখা যাবে যে কি হবে, এর উপর সেডিমেন্ট পড়তে পড়তে এর ধরো ডেপথ কমে যাবে, শ্যালো হয়ে যাবে এই সেডিমেন্ট ক্যানেলটা। তো এই ক্যানেলটা যেমন এটা আমাদের জন্য লস, তাই না? ক্যানেলটা আমাদের তৈরি করতে তো আর পয়সা খরচ হয়েছে, এটা একটা প্রবলেম। তো এরপরে আসলে যে ইট মে রিডিউস সরি as it increases their solution and the maintenance cost। তো এটা হচ্ছে যেমন মেইনটেনেন্স কস্ট বাড়াবে, আমার নিয়মিত এই ক্যানেলকে খনন করতে হবে বারবার, তো যার কারণে আমাদের কস্ট বেড়ে যাবে, এটা একটা ক্ষতিকর একটা দিক। এরপর আসলে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউবল সল্ট। তো এর মধ্যে যে সল্ট আছে সেটার যে কনসেন্ট্রেশন, তো কনসেন্ট্রেশন বা তোমরা জানো যে কনসেন্ট্রেশন কি জিনিস, তো কত এমএল বা কত মোলার আছে, কত মিলিগ্রাম, এত মোল পার মিলিলিটার বা লিটার, এরকম এককে প্রকাশ করা হয়। তো সেই কনসেন্ট্রেশন, টোটাল কনসেন্ট্রেশন অফ দ্য সলিউবল সল্ট, salt of calcium and magnesium, sodium, potassium present in the irrigation water may prove injurious to plant।
এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম বা পটাশিয়ামের যে সল্ট গুলা আছে, এইগুলা প্ল্যান্টের জন্য তোমার হতে পারে কি ধরনের, যে ইনজুরিয়াস হতে পারে যত এই সল্ট গুলা আছে, when the present in excessive quantities। তো এটা এবং দরকারও আছে, এটা প্ল্যান্টের জন্য অবশ্যই দরকারি। তো এটা তখনই হবে যদি এক্সেসিভ যে কোনো কিছুই তো আসলে হার্মফুল বা ভালো না, তাই এটা আমরা জানি। তো when they presents in excessive quantities, যখন এরা এক্সেসিভ কোয়ান্টিটিস থাকে তখন they reduce the osmotic activities of the plant। তো অসমোসিস কি জিনিস তোমরা জানো, যে এটা হচ্ছে অভিস্রবণ বলে, যে অল্প কি বলে অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়া, এবং আরেকটা কি আছে ব্যাপন, যেটা হচ্ছে ডিফিউশন মনে হয় ব্যাপন, তাই না, যেটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। তো ওয়াটারের যেহেতু ইয়াটার ভিতরে কি থাকে, ভেতরে যদি প্ল্যান্টের ভেতরে যে ওয়াটারটা আছে তার ঘনত্ব বেশি থাকে সাধারণভাবে, কারণ হচ্ছে এর মধ্যে নানান ধরনের ম্যাটেরিয়াল এখানে আছে, এবং যে ওয়াটারটা ধরো নেচারে আছে বা সয়েলে আছে, তো সেটা হচ্ছে শুধুমাত্র ওয়াটার থাকার কথা আমাদের, তাই তো। তো তাই যদি হয় তাহলে এইখানে তোমার এটার যে ঘনত্ব, এটার যে ডেনসিটি, ওয়াটার ডেনসিটি, তো সেটা কিন্তু কম, তাই তো, ঠিক ঠিক এটার এই ওয়াটারটা কম ডেন্স, তাই না। তাহলে কম ডেনসিটি থেকে বেশি ডেনসিটির দিকে যায়, আমরা জানি অসমোটিক যে অ্যাক্টিভিটি বলে বা অভিস্রবণের মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে ওয়াটারটা কোন দিকে যায়, বেশি ঘনত্বের দিকে যায়, বা দ্রাবকটা বেশি ঘনত্বের দিকে যায়, যদি আমরা গ্রেটার কনটেক্সটে চিন্তা করি। আর এখানে চিন্তা করলে যে ওয়াটারটা ধরো ওই গাছের ভেতরে প্রবেশ করে, তাই না। এখন যদি এর মধ্যে এক্সেসিভ পরিমাণে সল্ট থাকে, তাহলে কি হবে, এই যে সলিউশনটা হলো, সল্টের যে সলিউশনটা হলো, সেই সলিউশনের কি হবে, সেই সলিউশনের ঘনত্বটা বা কনসেন্ট্রেশনটা কি ভেতরের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই না। বা ভেতরের চেয়ে বেশি হলে কি হবে, তাহলে বা ভেতরে সমান হলে বা মানে সাধারণ ওয়াটার চেয়েও যদি বেশি হয়, তাহলে কি হচ্ছে, আগের যে রেটে অসমোসিসটা হয়েছে বা ওয়াটারটা যেইভাবে অভিস্রবণ হয়েছে সেইভাবে কিন্তু আর হতে পারছে না। আর যদি গাছের ভেতরে যে ওয়াটারটা আছে তার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে তার হবেই না, তাহলে বরং গাছ থেকে ওয়াটার সে বের করে নেবে, তাহলে এটা হচ্ছে খুবই ক্ষতিকর হচ্ছে তাহলে আমাদের জন্য, তাই না। and may prevent the adequate aeration। তো এটা হচ্ছে প্রিভেন্ট দ্য অ্যাডিকুয়েট এরেশন, যতটুকু এরেশন হওয়া দরকার, ওর জন্য যতটুকু এয়ার থাকা দরকার সেই এরেশনটা হতে পারবে না। এরেশন না হলে এটার যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া, সেটা মেটাবলিজম, এগুলা ব্যাঘাতগ্রস্ত হবে, কজিং দ্য ইনজুরিজ টু দ্য প্ল্যান্ট গ্রোথ। তো এই সব ঘটনা যদি ঘটে, এখানে যদি অসমোটিক অ্যাক্টিভিটিস না ঘটতে পারে, এরেশন যদি না ঘটে, সেখানে এই প্ল্যান্ট গ্রোথ এখানে বাধাগ্রস্ত হবে। The injurious effect of the salt on the plant growth depends upon the concentration of the salt left in the soil. The injurious effect of the salt on the plant growth depends upon the concentration of the salt left on the soil। তো এখানে এটা সবচেয়ে ইনজুরিয়াস ইফেক্টটা ডিপেন্ড করে হচ্ছে তোমার গিয়ে এই যে ওয়াটার তো প্ল্যান্ট নিয়ে নিল, এখন যে পরিমাণ সল্টটা এই যে সয়েলের মধ্যে থেকে গেল, এটা আরো বেশি হার্মফুল, এটা আরো বেশি ইনজুরিয়াস। Concentration of the salt in water may not appear to be harmful to the plant, but the concentration of the salt which remain in the soil after saline water is used up by the plant is much more than fast and prove the harmful। যেটা আমি বললাম যে এটা যতটা না তারপরেও তোমার ওই ওয়াটারের মধ্যে থাকার সময় ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে যখন এই ওয়াটারটাকে প্ল্যান্ট নিয়ে নিচ্ছে এবং এই সয়েলের মধ্যে যখন স্যালাইনটা থেকে যাচ্ছে বা এই সল্টটা থেকে যাচ্ছে, তখন আরো বেশি ক্ষতিকর। এই এটা প্ল্যান্টের এই যে সয়েলের জন্য আরো বেশি ক্ষতিকর, এবং ফার্দার সয়েলের জন্য ক্ষতিকর মানে প্ল্যান্টের জন্য পরবর্তীতে ক্ষতিকর এটা। এখন আমরা দেখি hence the effect of the salt on the plant growth depends upon largely upon the total amount of the salt present in the soil solution। এই জন্য এই যে ইফেক্ট অফ সল্টের যে ইফেক্টটা প্ল্যান্ট গ্রোথের উপর, সেটা ডিপেন্ড করে তার উপর যে টোটাল অ্যামাউন্ট অফ দ্য সল্ট প্রেজেন্ট ইন সয়েল সলিউশন, টোটাল কি পরিমাণ সয়েল সলিউশন সয়েলের মধ্যে এই সল্টের সলিউশনটা প্রেজেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে, মানে মোস্টলি, তাই না। তো দ্য স্যালাইনিটি কনসেন্ট্রেশন অফ দ্য সয়েল সলিউশন, এই স্যালাইনিটি কনসেন্ট্রেশনটাকে প্রকাশ করা হয় সিএস দ্বারা আফটার দ্য কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার
have been extracted from the soil the given by, তো এই যে CS টা আমরা যখন এই কনজাম্পটিভ ইউজ আমরা কি জানি, এটা হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন কে সাধারণত আমরা কনজাম্পটিভ ইউজ বলে থাকি। তো আমরা আরো ডিটেইলে কনজাম্পটিভ ইউজ একটা আমাদের টপিকই আছে বা চ্যাপ্টারই আছে, সেটা যখন আমরা করব আরো কনজাম্পটিভ ইউজের মধ্যে আরো কি কি থাকতে পারে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা কনজাম্পটিভ ইউজ সম্বন্ধে জেনে রাখি যে এটা সাধারণত ইভাপোট্রান্সপিরেশনকে আমরা কনজাম্পটিভ ইউজ বলি। তো সিএস যেটা হচ্ছে সলিউশন, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সয়েল সলিউশন, সিএস আমরা বলছি। সিএস ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি বলা হয়েছে, সি ইন্টু কিউ বাই কিউ মাইনাস সিইউ মাইনাস পি ইফেক্টিভ। এখানে সিটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট ইন ইরিগেশন ওয়াটার। ইরিগেশন ওয়াটার মানে কি পরিমাণ পার লিটারে বা পার মিটার কিউবে বা পার কিলোগ্রামে বা পার মিলিগ্রামে যাই বলো না কেন, সেই ওয়াটারের মধ্যে কত পরিমাণ সল্ট আছে, কত গ্রাম বা কত মোল বা কত লিটার সল্ট আছে, সেটা আমরা এখানে সি, এটা হচ্ছে সি। তাহলে ধরো মোল পার লিটার বা সামথিং গ্রাম পার লিটার আমরা যদি এটার ইউনিট চিন্তা করি, এরকম আমরা চিন্তা করতে পারি। এখন আসলে কিউটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড। এটা হচ্ছে আমরা ছোট কিউব দিয়ে আমরা সাধারণত রেট অফ কোয়ান্টিটি মানে মিটার কিউব পার সেকেন্ড চিন্তা করি, এটা হচ্ছে মিটার কিউব মানে কত ভলিউম বা কত কত ভলিউমের ওয়াটার আমরা এখানে দিচ্ছি, কত লিটার অথবা কত মিটার কিউব বা কত সেন্টিমিটার কিউব ওয়াটার আমরা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে কিউ। তাহলে এটা হচ্ছে কি সি এর ইউনিটটা আমরা কি বললাম যে হচ্ছে এটা ধরো গ্রাম বা কিলোগ্রাম বা যাই ধরো না কেন, কিলো ধরো সাপোজ কেজি পার মিটার কিউব অফ সল্ট আছে এই সি এর ইউনিটটা, আর কিউ আছে হচ্ছে মিটার কিউব। তাহলে কি আসলো, মিটার কিউব গেল, তাহলে থাকে হচ্ছে কেজি, তাহলে কত কেজি সল্ট আসলো সেটা আমরা উপর থেকে পেলাম, তাই তো। এখন নিচে আসলো যে কি আসলে, তাহলে অ্যামাউন্ট অফ সল্ট কত, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সল্টটাকে আমরা উপরে রাখলাম, দেন হচ্ছে নিচে কি রাখবো, কিউ মাইনাস সিইউ মাইনাস পিএফ। এখন কিউটা হচ্ছে এখানে আমরা টোটাল অ্যামাউন্ট ওয়াটার যেটা অ্যাপ্লাই করলাম আমরা যেটুকু ইরিগেশন দিলাম সেটা। তো সিইউটা হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন, যে পরিমাণ বা কনজাম্পটিভ ইউজ, যে পরিমাণ ওয়াটার এই গাছটা ইউজ করে ফেললো, তাই না। এখন সেটা হচ্ছে একটা লস, তাই না, এটা বা ইভাপোট্রান্সপিরেশন এই কনজাম্পটিভ ইউজটাকে আমরা রাখি। এইখানে আরেকটা সোর্স থেকে কিন্তু ওয়াটারটা আসতে পারে। কোত্থেকে আসতে পারে, সেটা হচ্ছে রেইন থেকে আসতে পারে, আমরা শুধুমাত্র ইরিগেশন দিব এরকম না। তাহলে এই জন্য কি করতে হবে, এই যে কনজাম্পটিভ ইউজ সি ইউটা আছে সেখান থেকে রেইনের যে অংশটা, এটা তো আমাদের উপরি পাওনা এক্সট্রা, তাই না, এই এক্সট্রা জিনিসটাকে এই জন্য বাদ দিয়ে দিলাম, এটা তো হিসাবের মধ্যে আনলে চলবে না, তাই না। সেই জন্য সি ইউটাকে আমরা এই ইফেক্টিভ রেইনফল যেটুকু আছে, যেটুকু আর কি গাছ নিতে পারছে বা যেটুকু মাটিতে আসতে পারছে, সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কিউ থেকে এই যে তোমার এই অংশটা বাদ দিলাম, তার মানে ইউজড আপ ওয়াটার, তাহলে যেটুকু ওয়াটার দিলাম মাইনাস হচ্ছে ইউজ হলো যেটুকু ওয়াটার, তাহলে সি ইউ মাইনাস পি ইফেক্টিভটাকে আমরা বলি যে ইউজড আপ ওয়াটার, মানে যেটুকু ওয়াটার ইউজড হয়েছে এরকম অংশ হচ্ছে এটা। তাহলে এইটুকু ওয়াটার আমরা দিচ্ছি আর এইটুকু ওয়াটার নেট ইউজ হয়ে গেছে, তাহলে রিমেইনিং ওয়াটার কতটুকু আছে সেটা। তাহলে নিচের জিনিসটা হচ্ছে, এটা উপরের অংশটা কি, যে কতটুকু ওয়াটার আমরা কতটুকু সল্ট কনসেন্ট্রেশন আছে, সরি কতটুকু সল্ট কনসেন্ট্রেশন ওয়াটারের মধ্যে আছে সেটা ভাগ হচ্ছে, মানে সরি সল্ট কনসেন্ট্রেশন এটা হচ্ছে কতটুকু সল্ট বাই হচ্ছে কি বলে রিমেইনিং ওয়াটার, এই দুটার যে তোমার কি বলছে এখানে রেশিও, সেটাকে আমরা বলতেছি এখানে যে হচ্ছে সয়েল সলিউশনের স্যালাইনিটি কনসেন্ট্রেশন কত, এটাকে সিএস দ্বারা আমরা প্রকাশ করেছি। আশা করছি যে এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা। The salt concentration generally measured by determining the electric conductivity, এটা সাধারণত ইলেকট্রিক কন্ডাক্টিভিটির সাহায্যে এটাকে প্রকাশ করা হয়। তো ইলেকট্রিক আর কন্ডাক্টিভিটি ওই ইকুয়েশন এটা কি মুখস্থ করা লাগবে নাকি স্যার? ওটা কি ওটা দিয়ে কি স্যার কোনো ম্যাথ হবে নাকি? ম্যাথ করার জন্য লাগবে। তো আমরা সাধারণত এটাকে ডিরেক্টলি প্রকাশ না করে এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করি। সাধারণত এটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটির উপর ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিভিটি আছে তুমি জানো সিআই এটাকে বলে, যেটা হচ্ছে ধরো রোদের বা রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের অপোজিট, যেটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আমরা জানি যে এটা ইউনিট হচ্ছে ওম, আর এইটার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে মোহ বা এম, মানে জাস্ট উল্টা, বানানটা উল্টা, এবং এটাকে সিমেন্স দিয়েও প্রকাশ করা হয়, তাই না, এটা আমরা জানি যে ফিজিক্স থেকে পড়ে আসছে।
তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ এক্সপ্রেসড ইন মাইক্রোমোস পার সেন্টিমিটার। তো এখানে মাইক্রোমোস পার সেন্টিমিটার, তো মাইক্রো মানে হচ্ছে কি 10⁻⁻6, তাই তো, পার সেন্টিমিটার, এই ইউনিটে এটাকে প্রকাশ করা হয়। when the value is up to 250 micromos per centimeter at 25 degree Celsius temperature, তো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকা অবস্থায় যদি কোনো ওয়াটারের মধ্যে 250 মাইক্রোমো পার সেন্টিমিটার কন্ডাক্টিভিটি হয়, এই এতটুকু, এটার ইউনিটটাকে সিমেন্সও বলা হয়। তো এখন দেখো, তাহলে সেটাকে বলা হচ্ছে লো কন্ডাক্টিভিটি ওয়াটার। তো C1 বলে এটাকে, লো কন্ডাক্টিভিটি ওয়াটার। তো when it is between 250 থেকে 750 হলে এটাকে বলা হচ্ছে মিডিয়াম কন্ডাক্টিভিটি ওয়াটার, এবং 750 থেকে 2250 হলে হাই কন্ডাক্টিভিটি ওয়াটার, এন্ড অ্যাবভ 220 কি হচ্ছে 2250 এর উপরে যদি হয়, ইট ইজ ক্লাসিফাইড অ্যাজ ভেরি হাইলি কন্ডাক্টিভিটি ওয়াটার। তো এটা খুবই হাইলি কন্ডাক্টিভ ওয়াটার। তোমরা জানো যে আসলে যদি শুধু ওয়াটারের কন্ডাক্টিভিটি খুবই লো হওয়ার কথা, কিন্তু যখন সল্ট কনসেন্ট্রেশন যখন এর মধ্যে থাকে, তখন এখানে কি হয়, ইলেকট্রোলাইসিস হয় সাধারণত, যার কারণে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। ইলেকট্রোলাইসিসের বাংলা কি করে আসছে আমার ভুলে গেছি আসলে, যাই হোক, ইলেকট্রোলাইসিস একটা বাংলা আছে না, ওই যে কি বলে, ওই যে তোমার লবণ টবণ দিয়ে দুইটা অ্যানোড ক্যাথোড দিয়ে সেখানে আমরা যে ইলেকট্রোলাইসিস করতাম। তো এই হচ্ছে বিষয়টা, ইলেকট্রোলাইসিস যেহেতু এখানে ঘটে, তো যার কারণে এর মধ্যে কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যায়। সেই যত বেশি C4, এটা খুবই বাজে সয়েলের জন্য, এই ওয়াটার, এরকম ওয়াটার ইউজ করা যাবে না। তো এখন আমরা দেখি যে কোনটার ইফেক্ট কেমন। তো টাইপ অফ ওয়াটার ইউজ ইন ইরিগেশন, আমরা দেখি যে কি টাইপের ওয়াটার ইরিগেশনে কেমন ইউজ করা যেতে পারে। তো লো স্যালাইনিটি ওয়াটার C1 যদি হয়, সেটার রেঞ্জ আমরা জানি যে 100 থেকে 250 মাইক্রোমোস at 25 degrees Celsius temperature, can be used for irrigation for almost all crops and for almost all kind of soil. এই ধরনের সয়েল C1 ক্যাটাগরি সয়েল যদি তোমার ওয়াটার যদি হয়, সেটা অলমোস্ট সব সয়েলের জন্য এবং সব টাইপের ক্রপের জন্য ইউজ করা যেতে পারে। ভেরি লিটল স্যালাইনিটি মে ডেভেলপ, খুবই অল্প পরিমাণ স্যালাইনিটি হতে পারে এই সয়েলের ক্ষেত্রে, which may require slight leaching but it may permissible under normal irrigation practices, expert except in soil extremely low permeability. তো এটা কি করতে পারে যে লিচিং হতে পারে, বাট ইট মে পারমিসিবল আন্ডার দ্য নর্মাল ইরিগেশন প্র্যাকটিস। তো এটা হচ্ছে নর্মাল ইরিগেশন প্র্যাকটিসের ক্ষেত্রে, এক্সেপ্ট দ্য সয়েল এক্সট্রিম লো পারমিবিলিটি, যদি লো পারমিবিলিটি না হয় সেক্ষেত্রে লিচিং হবে না সাধারণত। তো দেখো, মিনিমাম স্যালাইনিটি C2, মিডিয়াম স্যালাইনিটি C2 যদি হয়, কন্ডাক্টিভিটি হলো কত, 250 থেকে 750 মাইক্রোমোস। তো ইট ক্যান বি ইউজড ইফ দ্য মডারেট অ্যামাউন্ট অফ লিচিং অকার্স। এটার ক্ষেত্রে যদি এরকম করা যায় যে মডারেট অ্যামাউন্ট অফ লিচিং মানে হচ্ছে তোমার ওয়াটার থেকে ওয়াটারটা আলাদা হয়ে যায়, এরকম একটা বিষয়। তো নর্মাল সল্ট টলারেন্ট প্ল্যান্ট ক্যান বি গ্রোন উইদাউট মাস স্যালাইনিটি কন্ট্রোল। যে সয়েলে মডারেটেড অ্যামাউন্ট লিচিং অকার হয়, মানে যে মডারেটেড অ্যামাউন্ট যদি লিচিং হয়, এখানে ওয়াটার মানে সয়েল আর ওয়াটার আলাদা হয়ে যায়, সেখানে এটা হতে পারে। এবং নর্মাল যেটা প্ল্যান্ট গুলা যে নর্মাল স্যালাইনিটি যদি সহ্য করতে পারে কোনো একটা প্ল্যান্ট অথবা সয়েল, সেই ক্ষেত্রে এই ওয়াটার ইউজ করা যেতে পারে উইদাউট মানে তেমন কোনো স্যালাইনিটি কন্ট্রোল মেজার না নিলেও হবে। হাই কনসেন্ট্রেশন হয়, হাই স্যালাইনিটি ওয়াটার যদি হয়, ক্যান নট বি ইউজ ফর দ্য সয়েল উইথ রেস্ট্রিক্টেড ড্রেনেজ। যেটার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড ড্রেনেজ মানে যেখানে ওয়াটার বের হওয়ার উপায় নাই, বা রেস্ট্রিক্টেড ড্রেনেজ কন্ডিশন রেস্ট্রিক্টেড, সেটা সেখানে ইউজ করা যাবে না। Special precaution and the measure are undertaken for the salinity control, and only salt tolerant plant can be grown. তো এটা হচ্ছে অবশ্যই তোমাকে প্রিকশন নিতে হবে, এছাড়া এটা করা যাবে না। এবং যারা সল্ট টলারেন্ট মানে সল্টি ইয়াতে হতে পারে, তো সেই সব সয়েলই কেবল সেই সব প্ল্যান্টই কেবল এখানে গ্রো করা যাবে। আর হাই হলে জেনারেলি নট সুইটেবল ফর ইরিগেশন, যদি হাই হয়ে যায় সেক্ষেত্রে 250 এর উপরে চলে যায়, আর 2250 এর উপর সেটা আসলে ইরিগেশনের জন্য ইউজ না করাই বেটার, বাইরে আসলে কোনো ক্ষেত্রে ইউজ করা যায় না। তো এখন আসো প্রপোর্শন অফ দ্য সোডিয়াম আয়নস টু দ্য ক্যাটায়নস।
তো এখন আসে যে প্রপোর্শন অফ দা সোডিয়াম আয়নস এন্ড আদার ক্যাটায়নস। তো এই যে প্রপোর্শন, তো অন্যান্য সোডিয়াম আয়ন এবং অন্যান্য ক্যাটায়নের প্রপোর্শনের কি ইফেক্ট সেটা আমরা দেখি। তো এইখানে দেখো ক্যাটায়ন বা অ্যানায়ন মানে এগুলাই সাধারণত লবণ থেকে আসে, সাধারণত আমরা যেটা দেখলাম। তো তারপর নানান ভাবে আসতে পারে, মোস্ট অফ দা এটা ক্ষার থেকেও আসতে পারে, যেমন বেস থেকেও আসতে পারে অথবা অ্যাসিডিক ফর্মেটেও আসতে পারে। যাই হোক এইসব ক্যাটায়নের ইয়াতে থাকতে পারে। তো এটা তো আর অ্যাসিডিক হওয়া সম্ভব না, এটা ক্যাটায়ন মানে এটা বেসিক হবে, তাই তো। Even most of the soil concentration of the calcium and magnesium ion are small quantities of sodium ion। তো স্মল থাকতে পারে, এটা হচ্ছে সয়েল সাধারণত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বেয়ার করে, কিছু কিছু ক্ষেত্রে সোডিয়ামও থাকতে পারে। The percentage of the sodium ion is generally less than 5%। তো এটা সাধারণত 5% হয় টোটাল এক্সচেঞ্জেবল ক্যাটায়ন। তো এক্সচেঞ্জেবল যে ক্যাটায়ন আছে তাদের 5% হতে পারে টোটাল ক্যাটায়নের। If this percentage increase about 10% or more, যদি এটা 10% এর উপরে হয়ে যায়, অ্যাগ্রিগেশন অফ সয়েল গ্রেন ব্রেকডাউন। এই যে সয়েল স্ট্রাকচার আছে বা সয়েলের যে অ্যাগ্রিগেশন আছে, সেই জিনিসটা ব্রেকডাউন হয়ে যায়, সয়েল স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। দা সয়েল বিকাম লেস পারমিয়েবল এন্ড পোর টিলস। এটা হচ্ছে লেস পারমিয়েবল হয়ে যায়। সয়েল যখন এখানে যখন তোমার কি বলে স্যান্ড না সরি সল্ট চলে আসছে, তখন এটার মধ্যে আর ওয়াটার পাস করতে পারে না, এটার পারমিবিলিটি কমে যায়। ইট স্টার্ট ক্রাস্টিং and dry it start crusting when dry and its pH increases towards that the an alkaline soil। তো এটা হচ্ছে শক্ত হতে থাকে, আস্তে আস্তে ড্রাই হলে শক্ত হয়ে যায়, ক্রাস্ট ফর্ম করে। ক্রাস্ট মানে তোমরা জানো যে আর্থ ক্রাস্ট বলি আমরা যে একটা লেয়ারকে, তো এরকম ক্রাস্টিং হয়ে যায়। তো এবং এই সয়েলটা অ্যালকালাইন হয়ে যায়, এটা বেসিক সয়েল হয়ে যায়। যেমন এটা আমরা বললাম যেহেতু এই যে যেখানে তোমার ক্যাটায়ন থাকে, ক্যাটায়নের যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে বেসিক, বা এটা কি বলে এটার ক্ষারীয় আর কি, তাই তো। The high sodium soil are therefore plastic, sticky and wet when wet। এটা হচ্ছে যখন সোডিয়াম সয়েল যদি সোডিয়াম থাকে সেটা প্লাস্টিক হয়ে যায়, নরম নরম হয়ে যায় এবং স্টিকি হয়ে যায় সেই সয়েলটা when wet, যখন এটা ভিজে যায়। and prone to form clots and crust on drying। এটা হচ্ছে একটা একটা দলা দলা টাইপের একটা হয়ে যায়, একটা ধরো লাম্পস তৈরি করে এখানে, মানে একটা কি বলে তোমার সয়েলটা কি একটা তৈরি করে এখানে। যেমন তোমার কি সয়েলটার সুন্দর একটা এখানে এগ্রিগেট হওয়ার কথা বা সুন্দর একটা ফরম্যাট কি বলে স্ট্রাকচার হওয়ার কথা, সেখানে যদি কিছুটা দলা দলা হয়ে থাকে মানে লাম্পস হয়ে থাকে, সেটা তো খুবই খারাপ প্ল্যান্টের জন্য। The proportion of the sodium ion present in soil is generally measured by the factor called sodium absorption ratio। এই যে সোডিয়ামের যে প্রেজেন্সটা, এই যে সোডিয়াম এর যে এটাকে আমরা কিভাবে মেজার করব, সেটা মেজার করার যে তোমার ফ্যাক্টরটা যেটা দিয়ে আমরা মেজার করি বা যে অ্যামাউন্টের যে সংখ্যা দিয়ে আমরা মেজার করব, সেটাকে আমরা বলি SAR বা সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও। SAR it represent the sodium hazard of water। তো এটার ভ্যালুর উপর আমরা ঠিক করব যে এখানে কি সোডিয়াম হ্যাজার্ড ঘটেছে নাকি ঘটেনি। এটা দিয়ে আমরা ঠিক করতে পারি যে এই যে সয়েলটা আছে বা এই ওয়াটারটা আছে, সেই ওয়াটার কি সোডিয়াম দ্বারা এফেক্টেড হয়েছে নাকি হয়নি, সেটা আমরা এটা দিয়ে ঠিক করব। তো SAR ইজ ইকুয়াল টু কি, SAR ইজ ইকুয়াল টু সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন ভাগ হচ্ছে রুট ওভার তোমার ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন প্লাস ম্যাগনেসিয়াম আয়নের কনসেন্ট্রেশন ভাগ হচ্ছে 2। এই হচ্ছে মানে গড় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের যে কনসেন্ট্রেশন সেটার রুট এবং হচ্ছে কি সোডিয়াম আয়নের যে কনসেন্ট্রেশন ইটসেলফ, এই দুইটার যে রেশিও এটাকে আমরা বলছি SAR সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, নানান ধরনের পরীক্ষা এটা এসে থাকে এবং বিভিন্ন ভাইবা অথবা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম এটা এসে থাকে। Where the concentration of the ion is expressed in the equivalent per million, equivalent per million। তোমরা জানো যে এটার নানান ধরনের আছে, ফরম্যাট আছে। তো ppm হতে পারে, pbm হতে পারে, সরি ppb হতে পারে। তো এটা এই ধরনের হচ্ছে তার মানে ইকুইভ্যালেন্ট পার মিলিয়ন। তো এই কত ইকুইভ্যালেন্ট আছে পার মিলিয়ন পার্টিকেলের মধ্যে, কত ইকুইভ্যালেন্ট এখানে আছে। ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা জানি যে
এটাকে কি অ্যাটমিক ওয়েটকে ভ্যালেন্সি দিয়ে ভাগ করলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পাই, তো সেটাকে আর কি বলা হচ্ছে। তো এখানে পিপিএম আমরা জানি যে পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, তো এখানে ওটার ফরম্যাট আছে নানান ধরনের এখানে, তাই তো। তো পার্টস পার বিলিয়ন পিপিবি আছে, নানান ধরনের ফরম্যাট আছে। এইখানে আমরা যেটা ইউজ করি ইপিএম, তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট ওয়েট পার মিলিয়ন। ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা জানি যে হচ্ছে অ্যাটমিক ওয়েট কে যদি ভ্যালেন্স দিয়ে ভাগ করি সেটাকে আমরা বলি যে ইকুইভ্যালেন্ট ওয়েট। এখন এখানে দেখো ইপিএম ইজ অবটেইন বাই ডিভাইডিং দ্য কনসেন্ট্রেশন অফ সল্ট ইন মিলিগ্রাম পার লিটার। তো মিলিগ্রাম পার লিটার যেটা আছে সেটাই হচ্ছে পিপিএম বাই কম্বাইনিং ওয়েট। তো কম্বাইনিং ওয়েট হচ্ছে এই যে তোমার যেটা আমি বললাম যে অ্যাটমিক ওয়েট ভাগ হচ্ছে ভ্যালেন্স। তো when the value of SAR lies between 0 to 10, যখন এটা 0 থেকে 10 এ আসবে এই SAR এর ভ্যালুটা, তো সেটাকে আমরা বলবো লো সোডিয়াম সয়েল, S1 সয়েল, সরি S1 ওয়াটার বা লো সোডিয়াম ওয়াটার। when it is between 10 to 18, যখন এটা 10 থেকে 18 এর মধ্যে হবে এটাকে বলা হবে মিডিয়াম সোডিয়াম ওয়াটার S2, এবং যখন এটা 18 থেকে 26 এর মধ্যে হবে তখন এটাকে বলা হচ্ছে হাই সোডিয়াম ওয়াটার বা S3। and when the SAR value is more than 26, it is called very high sodium water, S4 বলা হয় এটাকে। The suitabilities of these four kind of water for irrigation discussed in the table below. তো নিচে টেবিলে এটাকে ডিসকাস করা হয়েছে, দেখো। তো স্যার ভ্যালু টাইম শেষ স্যার। আচ্ছা, এরপরে ক্লাস নাই, আমি শেষ করে দিচ্ছি এটা। তো SAR ভ্যালু ক্যান বি রিডিউসড বাই অ্যাডিং জিপসাম। তো এই যে SAR ভ্যালুটাকে কমানো যেতে পারে জিপসাম অ্যাড করে। কিভাবে হতে পারে? আমরা দেখো নিচে এই রেশিওটার নিচের দিকে আছে ক্যালসিয়াম, তাই না? তো ক্যালসিয়াম যেহেতু নিচে আছে তার মানে হচ্ছে হরে আছে, হর যখন বাড়তে থাকে তখন কি হয় যে হচ্ছে গিয়ে একটা একটা রেশিওর ভ্যালু কি হতে থাকে, কমতে থাকে, তাই না? তো এই জন্য এটাকে জিপসাম অ্যাড করে এটার SAR ভ্যালু কমিয়ে আনা যেতে পারে। এখানে দেখি আমরা যে কোন টাইপের সয়েল কিসের জন্য ইউজফুল হতে পারে, দ্য টাইপ অফ ওয়াটার আর হচ্ছে ইউজ ইন ইরিগেশন, কিভাবে ওয়াটার ইউজ করা যেতে পারে। লো সোডিয়াম সয়েল যদি হয়, S1 সয়েল যদি ক্যাটাগরি সয়েল হয়, তাহলে কি হবে, ক্যান বি ইউজ ফর ইরিগেশন অলমোস্ট অল টাইপ অফ সয়েল for the almost all crops except which is highly sensitive to sodium such as stone fruits, trees and the avocados মনে হবে, যাই হোক এটা বানানটা ভুল হয়ে গেছে। তো এটা হচ্ছে সব ধরনের সয়েলে সব ধরনের ক্রপের জন্য মোটামুটি ইউজ করা যেতে পারে, যদি না সেটা হাইলি সোডিয়াম সেনসিটিভ হয়, যেমন হচ্ছে স্টোন ফ্রুট ট্রিজ, এটা একটা ফ্রুটের নাম, হয়তো আমি এটার বাংলা কি জানি না। এরপর আছে অ্যাভোকাডো আছে, সেটার ক্ষেত্রে এটা মানে এরা হচ্ছে হাইলি সেনসিটিভ টু সোডিয়াম, এই জন্য এই সব সয়েলের জন্য অ্যাপ্লিকেবল হবে না। যদি S2 ক্যাটাগরি হয় তাহলে অ্যাপ্রিসিয়েবলি হ্যাজার্ডাস ইন ফাইন টেক্সচার সয়েল। ফাইন টেক্সচার সয়েল যদি হয়, খুব ফাইন গ্রেন সয়েল যদি হয়, সেক্ষেত্রে এটা হ্যাজার্ডাস হবে। রিকোয়ার্ড জিপসাম, তো এখানে জিপসাম অ্যাড করে এটার যে ইয়াটা সোডিয়াম হ্যাজার্ড কমায় আনতে হবে। বাট মে বি ইউজড ফর দ্য কোর্স টেক্সচার অর অর্গানিক সয়েল উইথ দ্য গুড পারমেবিলিটি। যদি এরকম হয় কোর্স টেক্সচার সয়েলও হয় এবং অর্গানিক সয়েলও হয়, বাট এর যদি গুড পারমেবিলিটি থাকে, পারমেবিলিটি যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, সমস্যা নেই। S3 যদি হয় তাহলে S3 এর ক্ষেত্রে মে বি ইউজফুল, মে বি হার্মফুল অলমোস্ট অল সয়েলের ক্ষেত্রে এটা হার্মফুল হতে পারে। ডু রিকোয়ার গুড ড্রেনেজ এন্ড হাই লিচিং, জিপসাম এডিশন এন্ড দ্য প্রপার ইরিগেশন। এখানে সব ধরনের এখানে মেথড থাকতে হবে এই সোডিয়াম হ্যাজার্ড কমানোর জন্য, যেমন কি কি ধরনের ভালো ড্রেনেজ থাকতে হবে, লিচিং ভালো হতে হবে এবং জিপসাম অ্যাড করতে হবে, প্রপার ইরিগেশন হতে হবে। তার মানে টোটালি মেইনটেইন হলে সেক্ষেত্রে এটা শুধুমাত্র ইউজ করা যাবে, এছাড়া ইউজ করা সম্ভব না। SAR ভ্যালু যদি 26 এর বেশি হয় তাহলে জেনারেলি নট সুইটেবল ফর ইরিগেশন, এটা সাধারণত সুইটেবল হবে না। এই ছিল মোটামুটি আমাদের এটা এই চ্যাপ্টার বা এই টপিক। তো এখানে এই জিনিসটা আমি নিয়েছি বা এই জিনিসটা যেখান থেকে পড়াচ্ছি এটা হচ্ছে SK, একটু জোরে বলেন। এই জিনিসটা হচ্ছে SK গার্গের বই থেকে নেওয়া, তোমরা বই থেকেও চাইলে পড়ে নিতে পারো। তো এই হচ্ছে বিষয়টা, এই ছিল আজকের ক্লাস।